বন্ধুরা, শায়লা লোপা ক্রনিকলসে আপনাদের স্বাগত জানাই। আমি শায়লা আহমেদ লোপা। আ আজকে এসছি আপনাদের সাথে আলোচনা করতে। আমার আজকের আলোচনার বিষয় রাজাকার। রাজাকার কি? জুলাই ২০২৪ সের যে উম ছাত্রদের যে আপরাইজিং বলেন, জুলাই আপরাইজিং বা আন্দোলন বা ষড়যন্ত্র বা যেটাই হোক, যাই করেছে, যে করে একটা স্টেবল গভর্নমেন্টকে নামিয়ে দেওয়া হলো, এর পেছনে যে কারণগুলো ছিল তার মধ্যে আ আমরা আসলে আ একটা জাতির একটা বিশাল অংশ বিভ্রান্ত ছিলাম। আমাদেরকে বিভ্রান্ত করতে পেরেছিল। আমরা বোধহয় একটা ৫৪ বছর যে একটা ভ্রান্তির মধ্যে ছিলাম, সেটার থেকে বোধহয় আমরা গত ১৬ মাসে একটু, একটু করে সেই ভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পেরেছি। তার মধ্যে এই রাজাকার শব্দটা খুব গুরুত্বপূর্ণ। কারা রাজাকার? রাজাকার কি? আপনাদের মনে আছে আ জুলাই আ আ যখন নাকি ছাত্ররা রাস্তায় নেমে এসেছিল জুলাই ২০২৪ এ, তখন একটা পর্যায়ে তারা বলছিল, স্লোগান দিচ্ছিল, বাংলার আকাশে বাতাসে চ্যান্টিং হচ্ছিল, স্লোগান হচ্ছিল, "তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার।" অথচ এই বাংলাদেশে রাজাকার হচ্ছে এমন একটা শব্দ, সেই শব্দটাকে সবাই ঘৃণা ভরে উচ্চারণ করে। কারণ এই শব্দটা, এই রাজাকার শব্দটা কোনো সভ্য লোক নিজেকে, বাংলাদেশের মানুষ নিজেকে বলবে না, "আমি রাজাকার।" কখনোই না। বিশ্বাসঘাতককে কেউ বিশ্বাসঘাতক বলে, ট্রেইটরকে কেউ বলে, "আমি ট্রেইটর?" নো। এবং তাকে সমাজে এবং দেশে এবং মানুষের কাছে, বিবেকবান মানুষের কাছে এরা পরিত্যাজ্য। কিন্তু তারপরেও আমি রাজাকার, আমি রাজাকার বলে যে চ্যান্টিংটা হলো, এটা কেন হলো? এই স্লোগানটা কারা দিল? ইয়াং জেনারেশনের একটা অংশই তো দিয়েছিল। কিভাবে দিয়েছিল? একই ধারা দ্বারা ও জুলাই ২০২৪ এ গান গাইছে, মুক্তিযুদ্ধের গান বা বঙ্গবন্ধুর ভাষণ দিচ্ছে। সাথে, সাথে বলছে, "আমি রাজাকার, আমি রাজাকার। তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার।" বন্ধুরা, ১৯৭১ সালে রাজাকার বাহিনীর সদস্য সংখ্যা নিয়ে আজও মতভেদ আছে। রাজাকার হচ্ছে সেই মানুষগুলো যারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের আ উম মানুষের পক্ষে মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। তারা পাকিস্তান শাসক বাহিনী, মিলিটারি বাহিনী উম আ সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করেছে। তারা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ধরিয়ে দিয়েছে, তারা আমাদের নারীদেরকে ধরিয়ে দিয়েছে, আমাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং তাদের দ্বারাই আসলে বা পাকিস্তানি মিলিটারিরা আমাদের বাড়িগুলো চিনতে পেরেছে, আমাদের মুক্তিযোদ্ধাদের বাড়িগুলো চিনতে পেরেছে। তারা আমাদের যে নৃশংসতা হয়েছে ১৯৭১ সালে গণহত্যা হয়েছে, সেই গণহত্যাকে বেগবান করতে এই রাজাকার, আলবদর, আল-শামস ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং তাদের রাজনৈতিক দলের নাম জামায়াতে ইসলাম এবং ছাত্র সংগঠনের নাম ছাত্র শিবির এবং তারা তাদের সহযোগী সংগঠন তাদের সমর্থন দিয়েছিল এবং সাথে, সাথে বিভিন্ন আ ব ব বিভিন্ন মহল্লায়, পাড়ায় তারা কমিটি করেছিল। সে কমিটির নাম শান্তি কমিটি। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের পরে ম রাজাকার বাহিনীর সদস্য সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের মতভেদ দেখা যায়। মতভেদ আছে, আবার একেকটা গোষ্ঠী একেকভাবে আ উম রাজাকারের সংখ্যা বলেছেন। যেমন পাকিস্তানের হিসেবে আগস্টের দিকে ১৯৭১ এর সংখ্যা ছিল ১১,০০০ থেকে ১২,০০০। বাংলাদেশ সরকার ১৯৭৩ সালে বলেছিল ৩০ থেকে ৪০,০০০ এর মধ্যে রাজাকার বাহিনী আছে। যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি পাকিস্তানি মিলিটারিদেরকে সাহায্য করেছে, পাকিস্তানকে সাহায্য করেছে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ধরিয়ে দিয়েছে, বাংলাদেশের সাধারণ নারী, শিশু এদেরকে ধরিয়ে দিয়েছে এবং মানুষের অগ্নিসংযোগ, চুরি, ডাকাতি, রাহাজানি, লুণ্ঠন সবকিছু করেছে। সেগুলো আছে ১৯৭৩ সালের পরিসংখ্যান অনুযায়ী সে সময় বলা হয়েছিল ৩০ থেকে ৪০,০০০। আর মার্কিন ও ভারতীয় সূত্র থেকে জানা যায় প্রায় ৩৫ থেকে ৪০,০০০ রাজাকার বাংলাদেশে সেই সময় ছিল।
সংখ্যা যাই হোক, রাজাকার বাহিনী গঠনের পেছনে একটি মানে অফিসিয়াল বয়ানটি কি ছিল? তারা কি স্বেচ্ছাসেবক ছিল যারা পূর্ব পাকিস্তান শান্তি শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবে? মানে আসলে এই রাজাকার বাহিনী কেন প্রতিষ্ঠিত হয়েছিল? মানে পূর্ব পাকিস্তান কে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, নাকি যেন মুক্তিযুদ্ধ করে স্বাধীন না হয় বাংলাদেশটা সেটার জন্য? ব্যাপারটা তো তাই ছিল। কিন্তু বাস্তবে কথাটা আপনি যদি একটু একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা দেখি এরা ছিল ঘাতক। এরা ছিল মিলিশিয়া বা প্যারা মিলিটারি ফোর্স, যারা পাকিস্তানের হয়ে আ যাদের কাজ করেছে এবং যাদের হাতে পুড়েছে গ্রাম, লুণ্ঠিত হয়েছে ঘর, আর নারী হারিয়েছে সম্মান, সম্ভ্রম, জীবন, এবং মুক্তিযোদ্ধাদেরকে তারা ধরিয়ে দিয়েছে মিলিটারিদের, পাকিস্তান মিলিটারির কাছে। রাজাকার কোনো নিরপেক্ষ বাহিনী ছিল না। তাদের মানে রাজাকার কিন্তু এমন না যে ধরে, ধরে পথে, পথে একটা করে রাজাকার জোগাড় করে ফেলল ৩০-৪০ হাজার। না, এরকম ছিল না। এদের রাজনীতি ছিল ইসলামের আড়ালে পাকিস্তানকে রক্ষা করা। সবসময় তারা ধর্মটাকে ব্যবহার করেছে, সবসময়। জামাত ইসলামের এই তথাকথিত ইসলামী রাজনীতি ১৯৭১ সালের রক্ত, ধর্ষণ, অগ্নিসংযোগ সংযোগের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছিল এবং ১৯৭১ সালে কিন্তু জামাত ইসলাম তার চেহারা বুঝিয়ে দিয়েছিল। তাদের পেছনে ছিল মার্কিন সাম্রাজ্যবাদ, যারা পাকিস্তানি আইএসআইয়ের মাধ্যমে এই অঞ্চলের ভূরাজনীতি নিয়ন্ত্রণ করত। ৫৪ বছর পর ইতিহাস যেন আবার অন্য রূপে ফিরে এসছে। ২০২৫ আ ২৫ সালে মানে ২০২৪ এ আমরা দেখেছি যেমন রাজাকার, রাজাকার স্লোগান হচ্ছে। ছেলেপেলেরা নিজেদের আ মেয়েরা নিজেদেরকে ব্যানারে নিজেদের হাতে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে, "আমি রাজাকার, আমি রাজাকার।" একটা বাহিনীকে একটা বিশাল আম এখানে শুধু যে ছাত্রদেরকে পরিচালিত করা হয়েছে তা না, এবং এখানে সুশীল সমাজ আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বানিয়েছে, সংস্কৃতি ব্যক্তিত্বরা আছে। সবাই মিলে এই রাজাকার বাহিনী গঠনে ২০২৪ সালে তারা অনেকদিন যাবৎ কাজ করছিল। এইজন্য তারা হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ, আম আ আ স্বৈরাচার, নানা ধরনের প্রোপাগান্ডা তৈরি করে একটা ইজম তৈরি করে ফেলেছিল। যে ইজমের মূলে তারা রাজাকারদেরকে বাংলাদেশের মাটিতে ৫৪ বছর পরে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। এবং আনফরচুনেটলি দুর্ভাগ্যজনকভাবে তারা ২০২৪ এর অগাস্টের ৫ তারিখে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পতনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় গিয়ে ডক্টর ইউনূসকে সামনে রেখে পিছনে জামাত এবং রাজাকার বাহিনী এবং আল-বদর, আল-শামস, এই বাহিনীটা তারা ক্ষমতার কাছাকাছি চলে গেছে। অফিসিয়ালি যদি আপনি বলেন যে তারা নির্বাচিত সরকার না, সবই ঠিক আছে। কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু জামাতই এখন ক্ষমতার সর্বোচ্চ ক্ষমতায়। প্রতিটা অফিস, আদালত, স্কুল, কলেজের শিক্ষক, সমস্ত কিছুতে দেখবেন আপনি জামাতের আধিপত্য। বন্ধুরা, ২০২৫ সালের জানুয়ারি আম ও মানে জানুয়ারি মাস থেকে আপনি যদি চিন্তা করেন তাহলে অক্টোবর মাসে নতুন করে বাংলাদেশে সক্রিয় হয়েছে মার্কিন ও পাকিস্তানি অপারেশন। আপনি দেখবেন মার্কিনিরা আসা যাওয়া শুরু করছে, পাকিস্তানিরা আসা যাওয়া শুরু করছে। মার্কিনদের আমাদের সেন্ট মার্টিন চলে গেছে, আমাদের ওখানে করিডোর দিবে কি দিবে না। মানে একের পর এক, একের পর এক এদিক দিয়ে এবং মনে রাখতে হবে ১৯৭১ সালে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পক্ষে ছিল না। আমাদের মুক্তিযুদ্ধ চায়নি তারা। তারা পাকিস্তানিদের পক্ষে ছিল। তারা চেয়েছে বাংলাদেশ যেন স্বাধীন হতে না পারে এবং সেজন্য তারা পাকিস্তানকে সর্বাত্মকরণের চেষ্টা করেছে। এই ২০২৪ সালের রেজিম চেঞ্জের পর ঢাকায় এসে পড়েছে পাকিস্তানি মেজর, জেনারেল, মানে নানা স্তরের অফিসাররা। জেনারেল শহীদ আমির আফসার আইএসআই এর কর্মকর্তা, আর বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। আপনি দেখেন বাংলাদেশে এসছে যে মানে পাকিস্তানি মেজর শহীদ আমির আফসার, যিনি আইএসআই এর কর্মকর্তা, পাকিস্তান ইন্টেলিজেন্সের। অন্যদিকে বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান গেছেন পাকিস্তানে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আসলে তারা কি করছেন বাংলাদেশে? ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে এসব আসা যাওয়া আসলে একটি অদৃশ্য পরিকল্পনা, বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারত বিরোধী যুদ্ধের আয়োজন। এবং এই যুদ্ধে
এই যুদ্ধে যে একটা মানে একটা স্টেজ সাজানো হচ্ছে, সেই স্টেজটা কোন ভূখণ্ডটা ব্যবহার করে? বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে। বাংলাদেশের স্বাধীন ভৌম একটি রাষ্ট্রের ভূখণ্ড ব্যবহার করে এই স্টেজটা তারা সাজাচ্ছে। কয়েকদিন আগে প্রথম আলো একটা সংবাদ দিয়েছিল, জুডো, ক্যারাতে, তায়কোন্ডো এবং শুটিং প্রশিক্ষণ পাবেন ৮,৮৫০ জন আহ, তরুণ। প্রকল্পটি নিয়েছে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যার উপদেষ্টা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রশ্ন উঠছে, ৮,০০০, এবং শোনা গেছে যে এই ৮,৮৫০ জনের মধ্যে ২৬০ জন তরুণীও আছেন। কথা হচ্ছে এই ৮,৮৫০ জনকে কেন এখন এই প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন হলো? আমাদের বিডিআর আছে না? আমাদের আনসার আছে না? আমাদের কিন্তু অনেক বাহিনী আছে। সেই বাহিনী এবং আমাদের স্কাউট আছে। আমাদের অনেকে আছে, যদি আমাদের কোনো ধরনের প্রতিরক্ষা বা কোনো ধরনের ভলান্টিয়ারিং কাজেও যদি স্কাউট ব্যবহার করা যেতে পারে, তাহলে কেন এই ৮,৮৫০ জনকে মানে তৈরি করা হচ্ছে? কি করা হচ্ছে এরা? এদের ভবিষ্যৎ কি? এরা ভবিষ্যতে করবেটা কি? এরা কি নতুন ধরনের কোনো মিলিশিয়া বা রিজার্ভ ফোর্স গঠন করা হচ্ছে রাজাকারদের মতো? এই প্রশ্নগুলো থেকে যায়। ১৯৭১ সালে রাজাকার বাহিনী তৈরি হয়েছিল মার্কিন এবং পাকিস্তানি পরিকল্পনায়। আজকে কি হচ্ছে? আজকে কেন এতগুলো তরুণীকে কিসের জন্য প্রস্তুত করা হচ্ছে? এটা তো প্রয়োজন নয়। আর অন্তর্বর্তীকালীন সরকারের কি এটার কোনো বৈধতা আছে? তারা কোন তাদের তো মানে এটা তো লেজিটও না। এটা কেন হচ্ছে? কারা করছে? এই বাহিনীটা কারা? এই মিলিশিয়া বাহিনীটা কেন তৈরি করা হচ্ছে? এবং ঠিক তেমনি ২০২৪ যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, এরকম যারা হান্নান মাসুদ, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, এরা কি সেই মিলিশিয়া বাহিনীর অংশ নয়, যাদেরকে অনেক আগে থেকেই তৈরি করা হয়েছিল কিন্তু আমরা দেখতে পাইনি? এখন তারা প্রকাশ্যে বলে কয়ে ৮,৮৫০ জন তরুণ-তরুণীকে তারা তৈরি করছে, প্রশিক্ষণ দিচ্ছে। এবং আমরা এটাও জানি, আমাদের বাংলাদেশ থেকে ৪,৪৮০ টি, আমি যদি সংখ্যাটা ভুল না করি, আমাদের থানা লুট হয়ে গেছে, অস্ত্র চলে গেছে এবং বিভিন্ন দেশ থেকে অনেক অস্ত্র আসছে। এটাও আমরা শুনছি। হচ্ছেটা কি? আরেকটা প্রশ্ন, এটা কি মার্কিন উন্নয়ন নীতির নতুন রূপ? যেখানে উন্নয়ন মানেই এখন নিরাপত্তার বিনিয়োগ। ২০০ না সরি ২৮ কোটি টাকা খরচ হচ্ছে জুডো, ক্যারাতে, শুটিং শেখানোতে। কিন্তু বিনিয়োগ হচ্ছে না কোনো প্রযুক্তিতে, না কোনো উম আ ইন্ডাস্ট্রিতে, না কোনো কর্মসংস্থান হচ্ছে, না পরিবেশ সংস্কার হচ্ছে, না মানবিক দক্ষতা বিকাশ হচ্ছে, না আমাদের অর্থনীতির ধ্বংস। সেখানে ২৮ কোটি টাকার খরচ করে তারা জুডো, ক্যারাটে শিখাচ্ছে। যেখানে বলা হচ্ছে আমাদের দেশে একটা নীরব দুর্ভিক্ষ চলছে এবং এই দুর্ভিক্ষ ৩ মাসের মাথায় আরো প্রকট আকার ধারণ করবে। ইউনূস সরকারের তো এদিকে কোনো মনোযোগই নেই। তারা তাদের প্ল্যান মতো আগাচ্ছে। তবে এটা নতুন নয়। নিরাপত্তার নামে বিনিয়োগ এর আগেও ইতিহাস আছে, হয়েছে। ২০০০ ১লা জুলাই ২০১৬ সালে হলি আর্টিজানের হামলার পর অক্টোবরে ঘোষণা হয়েছিল ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা। তখন বলা হয়েছিল একটি অবকাঠামোগত উন্নয়ন। কিন্তু বাস্তবে এটি ছিল নিরাপত্তা রাজনীতির আরেক বিনিয়োগ। নিরাপত্তা কি হয়েছিল? ৫৬০টি মডেল মসজিদ। এখন কি করছে? এই মডেল মসজিদগুলো হচ্ছে কি? যেখানে অলিতে গলিতে মডেল মসজিদ তো দরকার ছিল না। মডেল মসজিদ হয়েছে কিন্তু আমাদের কোনো সংস্কৃতি, ক্রীড়া, গান, বাজনা কোনো কিছুতে কোনো বিনিয়োগ হয়নি। ২০২৫ সালে যখন আমরা দেখি মানে আমার কথা হচ্ছে যে আমরা দেখছি যে এদিকে জুডো, কারাতে প্রশিক্ষণ হচ্ছে, ওদিকে যুক্তরাষ্ট্র, পাকিস্তানের অস্বাভাবিক আমাদের নৈকট্যতা বাড়ছে। আমরা
আবারও মনে হচ্ছে যে একটা আ পাকিস্তানের মানে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের মুক্তিযুদ্ধের এবং আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিলেন, ঠিক সেই গোষ্ঠীটা আমাদের নিকটে চলে আসছে, আমাদের কাছে চলে আসছে। সেই গোষ্ঠীকে দেখলেই মনে হয় যেন আমাদের নীতি নির্ধারকরা তাদের খুব আপনজন। তারাও খুব আপনভাবে তারা আসা যাওয়া করছে। কোনো ভিসা লাগছে না, কিছু লাগছে না। মনে হচ্ছে যেন সবকিছু সেই ১৯৭১ এ যা ঘটেছিল তাই। আমরা কি আবারও কোনো নতুন রাজাকারের অধ্যায়ের দিকে হাঁটছি? ইতিহাসের পুনরাবৃত্তি আমাদের চোখের সামনেই ঘটছে। আমরা কেবলই কি নীরব হয়ে সেটা দেখছি? আমি বিশ্বাস করি আমাদের দেশের তরুণরা আ জ সবসময় সময়ে আওয়াজ তুলেছেন এবং আ স রুখে দাঁড়িয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং সবসময় তারা অন্যায়কে না বলেছেন। আমি বিশ্বাস করি ২০২৪ এ যে সকল তরুণরা এবং তাদের অভিভাবকরা ভুল করে ফাঁদে পা দিয়ে এই রাজাকার বাহিনীর সাথে, ইউনুস বাহিনীর সাথে যুক্ত হয়েছিলেন, তারা এখন বাংলাদেশের জন্য, দেশমাতৃকার জন্য আবারও ঘুরে দাঁড়াবেন। আবারও প্রতিবাদ করবেন, প্রতিবাদী হবেন। কারণ তরুণদের বলছি, আপনাদের বয়সেই কিন্তু মুক্তিযুদ্ধ করে মুক্তিযোদ্ধারা দেশটাকে স্বাধীন করেছিল। আমি বিশ্বাস করি আমাদের স্বাধীনতা বৃথা যাবে না। আমাদের মুক্তিযুদ্ধ বৃথা যাবে না। আমাদের আমরা জয়ী হবই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাফল্য কামনা করি।